শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো এবং তোমরা নিয়মিত অনুশীলন করে যাচ্ছ যাতে করে তোমরা তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে তারা সেখানে তোমরা আশানুরূপ ফলাফল করতে সক্ষম হও। তো এর আগেও দেখো, আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় অধ্যায়ের যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঠ 9, অর্থাৎ ফসল উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতি ও ব্যবহার। এর আগে আমরা পার্ট 4-এ পড়েছিলাম হস্তচালিত উন্নত কৃষি যন্ত্র ব্যবহার। এরপর আমরা শিখেছিলাম শক্তি চালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার। আর আজকে আমরা এই নবম পার্টটিতে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে ফসল উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতি ও এর ব্যবহার। তো স্থানীয় বলতে যদি বোঝায় যেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং আমাদের গ্রাম অঞ্চলে যেটি খুব ব্যবহার হয়ে থাকে, মানুষ খুব সহজে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকেন সেগুলি হচ্ছে যে স্থানীয় কৃষি যন্ত্রপাতি। তো দেখো, আমরা প্রথমে দেখি না এখানে কি বলা হয়েছে আমাদের বইতে। স্থানীয় কৃষি যন্ত্রপাতি সবার কাছেই পরিচিত, প্রত্যেক গৃহস্থ বাড়িতে এই স্থানীয় কৃষি যন্ত্রপাতিগুলো দেখা যায়। স্থানীয় কৃষি যন্ত্রপাতিগুলোর মধ্যে জমি চাষের যন্ত্রপাতি যেমন দেশি লাঙ্গল, জোয়াল, মই ও কোদাল প্রধান। পশুপালন যন্ত্রপাতিগুলোর মধ্যে মুরগির খাবারের পাত্র ও পানির পাত্র প্রধান। আবার মাছ ধরার যন্ত্রগুলোর মধ্যে পলো, বড়শি এবং জাল প্রধান। তারা এখানে আমরা যেই ক্যাটাগরাইজ করা আছে সেটা আমরা একটু করে নেই। এরপরে দেখো আমাদের রয়েছে পশুপালন যন্ত্রপাতি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের জমি চাষের যন্ত্রপাতির জন্য কোন কোন যন্ত্রপাতিগুলো রয়েছে: দেশি লাঙ্গল, মই, জোয়াল এবং হচ্ছে কোদাল। এবং পশুপালন যন্ত্রপাতির মধ্যে আমাদের রয়েছে খাবার পাত্র এবং পানির পাত্র। এরপর রয়েছে আমাদের মাছ ধরার যন্ত্রপাতি, পলো, বড়শি এবং জাল। তো এগুলো আমরা পর্যায়ক্রমে এই ইয়েতে আলোচনা করবো আমাদের এই পাঠে। এই নবম পাঠে প্রথমে রয়ে গেছে আমাদের দেশি লাঙ্গল। দেখো, লাঙ্গল লাঙ্গল দেশি লাঙ্গল হিসাবে অধিক পরিচিত। এটি একটি কাঠকে বাঁকা করে কাঠের আগায় লোহার একটি ফলক বা ফাল লাগানো হয়। এই ফলক এর সাহায্যে লাঙ্গল মাটি চিরে জমি চাষে। লাঙ্গলের উপরের দিকের অংশকে বলা হয় হাতল। এই হাতল চেপে ধরেই কৃষকেরা জমিতে লাঙ্গল চাষ করে। তাহলে দেখো কি বলা হতেছে যে আমাদের যে লাঙ্গল, এটি দেশি লাঙ্গল হিসাবে অধিক পরিচিত। একটি কাঠকে বাঁকা করে, অর্থাৎ তোমরা যদি দেখো এই যে আমাদের দেখো এই যে দেখা যাচ্ছে এই যে কাঠ, এই কাঠটিকে দেখো ধনুকের মতো বাঁকা করানো হয়েছে। যে একটি কাঠকে বাঁকা করে কাঠের আগায় লোহার একটি ফলক বা ফাল লাগানো হয়, যেটাকে ফলক বা ফাল বলা হয়, ফলা বলা হয়। দেখো এই যেটি ঘন আবৃত করা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ফলক বা ফলা।
এই ফলকের সাহায্যেই লাঙ্গল মাটি চিনে, অর্থাৎ যখন আমাদের এই হাতলের সাহায্যে উপরে যে অংশটি এটা হচ্ছে হাতল, এই দেখো আমাদের যে হাতল, এই হাতল ধরে যখন এরকম সামনের দিকে মুভ করা, সামনের দিকে টেনে নেওয়া হয়, তখন এই এই সুচালু যে অংশটি আছে, তির্যক যে অংশটি আছে, এটি মাটিকে ভেদ করে, মাটিকে ছিঁড়ে বা মাটিকে চিরে সামনের দিকে আগায়, যার ফলে হচ্ছে জমি চাষ করা আমাদের সম্ভব হয়। তো এখানেই বলা হইতেছে, সেটাই বলা হইতেছে যে এই ফলকের সাহায্যে লাঙ্গল মাটি চিরে জমি চাষে, লাঙ্গলের উপরের অংশকে বলা হয়, এই যে লাঙ্গলের যে উপরের অংশ, এই যে এটি হচ্ছে আমাদের লাঙ্গল, ফলা বা ফলা ঠিক উপরের অংশ, এটি হচ্ছে হাতল, আর হাতলের যে জায়গাটা আমরা ধরি সেটাকে বলা হয় মুঠি। এই হাতল চেপে ধরে কৃষকেরা জমিতে লাঙ্গল চালনা করেন। লাঙ্গলের মধ্যস্থানে একটি ছিদ্র করা হয়। এই ছিদ্র পথে প্রায় 8 ফুট লম্বা একটি কাঠ যুক্ত করা হয়, যার আগায় 4টি বা 5টি দাঁত বা খাঁজ কাটা থাকে। একে ইস বলা হয়। এই ইসের খাঁজে দড়ি বেঁধে জোয়ালের সাথে লাঙল লাগানো হয়। ইস যাতে লাঙ্গলের সাথে ভালোভাবে আবদ্ধ থাকে, সেজন্য ছোট্ট কাঠের একটি খিল ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো বা গ্রাম অঞ্চলের পরিবেশের সাথে তোমাদের উঠা বসা আছে বা জানাশোনা আছে, তারা কিন্তু এই লাঙ্গলের সাথে বিশেষভাবে পরিচিত। অর্থাৎ আমাদের দেশে এখনও বেশ প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই লাঙ্গল, দেশি লাঙ্গল ব্যবহার করা হয়। তো আমাদের যে হাতল এবং আমাদের যে ফলা, তার ঠিক মাঝখানটা ছোট গর্ত করা হয়, 8 ফুট লম্বা একটি গর্ত করা হয়। এই গর্তের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যে ইস, সেটি কিন্তু প্রবেশ করানো হয়, এবং এই ইসটি যেন ভালোভাবে আমাদের এই লাঙ্গুলের সাথে লেগে থাকে, এজন্য একটি কাঠের খিল দিয়ে ওই ভালো করে আবদ্ধ করে রাখা হয়। এবং এটি যেটি আছে, এটির সাহায্যে এই যে আমাদের দেখো এখানে 4টি বা 5টি খাঁজ কাটা থাকে এই সে জায়গায়, এই জায়গাতে রশি দিয়ে বেঁধে আমাদের যে জোয়াল, অর্থাৎ আমরা যদি ষাঁড় গরু ইউজ করি, তো সেই ষাঁড় গরুর জোয়ালের সাথে সুন্দর করে বেঁধে, এটি হচ্ছে ভালোভাবে বেঁধে এটি জমি চাষে ব্যবহার করা হয়। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের দেওয়া আছে যে লাঙ্গল ব্যবহারের সুবিধা, সেটি আমরা একটু লিখে নিই শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লাঙ্গল ব্যবহারের সুবিধার মধ্যে প্রথম যে সুবিধাটি দেওয়া আছে, সেটি হচ্ছে দেখো লাঙ্গল সহজলভ্য। অর্থাৎ আমাদের কম খরচে আমরা যখন শক্তি চালিত যে যন্ত্রপাতিগুলোর কথা যখন আমরা আলোচনা করেছিলাম আমাদের পাঠ 5-এ, তখন কিন্তু আমরা বলেছিলাম ট্রাক্টর, পাওয়ার টিলার, এই ধরনের যন্ত্রপাতির কথা, আমরা জমি চাষের এই ধরনের যন্ত্রপাতির কথা আলোচনা করেছি, এবং আমরা বলেছি এটি দ্বারা কিন্তু কম সময়ে অনেক বেশি কাজ করা সম্ভব। কিন্তু একটি জিনিস যেটি হচ্ছে, এইগুলো কিন্তু প্রথমে যখন এই যন্ত্রটি একজন ফার্মার কিনতে যান, সেটিতে কিন্তু খরচ বেশি পড়ে থাকে, এবং এটি একটু ব্যয়সাধ্য। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সেই খরচের কথা করি,
সেই তুলনায় এটি কিন্তু কম খরচ এবং এটি খুব সহজে এই লাঙ্গল আমাদের তৈরি করা যায়, অর্থাৎ আমাদের স্থানীয়ভাবে আমাদের গ্রাম অঞ্চলে যে কৃষকরা আছে তারা কিন্তু তার নিজস্ব মেধাকে কাজে লেগে খুব সহজেই সহজলভ্যভাবে এই লাঙ্গল তৈরি করতে পারেন। এরপর দেখা যায়, দেখো লাঙ্গল তৈরি করা এবং পরিচালনা সহজ। অবশ্যই দেখো এই যন্ত্রটি দেখলেই তোমরা বুঝতে পারো যেটি কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ এই মুঠির সাহায্যে ধরে সামনের দিকে টান দিলে কিন্তু খুব সহজেই সামনের দিকে যদি টেনে নেওয়া যায় তাহলে খুব সহজে এই ফালার সাহায্যে আমরা মাটি চিরে অর্থাৎ মাটি ভাগ করে জমি চাষ করা সম্ভব। এই জন্যই বলা হয়েছে যে লাঙ্গল ব্যবহারের মাধ্যমে লাঙ্গল তৈরি করাটা এবং পরিচালনা করা সহজ। খুব সহজেই একজন কৃষক তার যদি গরু থাকেন সেই ষাঁড় গরুর মাধ্যমে এটি পরিচালনা করতে পারেন। এরপর আছে হচ্ছে লাঙ্গল ওজনে হালকা বলে বহন করা সহজ, অর্থাৎ এটি কৃষক তার বাসা থেকে মাঠ পর্যন্ত যে কোনো জায়গায় দেখা গেছে হালকা হওয়ার কারণে তার কাঁধে বহন করে সে সহজে বহন করে নিয়ে যেতে সক্ষম হয়। তো এটি হচ্ছে একটি সুবিধা। এরপর আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা জোয়াল। দেখো জোয়াল হালের গরুর কাঁধে স্থাপন করে লাঙ্গলের সাথে যুক্ত করা হয়। জোয়ালের দুই প্রান্তে দুটি ছিদ্র করা হয়। ছিদ্র পথে ছিদ্রের মাপ অনুযায়ী দুটি শক্ত কাঠি লাগানো হয়। জোয়াল গরুর কাঁধে রেখে কাঠি দুটির সাথে রশি বেঁধে লাঙ্গলের সাথে জোড়া দেওয়া হয়। এটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আমরা বলেছিলাম যে ইসের খাদ্যে রশি বেঁধে জোয়ালের সাথে লাঙ্গল লাগানো, অর্থাৎ আমাদের যে ইস ছিল, এই যে আমাদের যে ইস, এই যে আমাদের যে এই লম্বা যে অংশটি, এখানে যে চার পাঁচটি খাঁচ আছে এই খাঁচের মধ্যে রশি বেঁধে, এটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে জোয়াল যেটি আছে, যেটি গরুর কাঁধে বসানো হয়, সে জোয়ালের সাথে বেঁধে আমাদের এই লাঙ্গল আমরা ব্যবহার করে থাকি। তো এখানে সেটাই বলা হচ্ছে যে এখানে দেখো দুটি কাঠি থাকে, এই একটি কাঠি এবং এই একটি কাঠি, এই দুই জায়গায় ছিদ্র করে অর্থাৎ কাঠির মাপ অনুযায়ী ছিদ্র করে শক্ত কাঠি দুটি পুঁতে দেওয়া হয় এবং এই কাঁধে রেখে কাঠি দুটির সাথে রশি বেঁধে লাঙ্গলের সাথে জোড়া হয়। এরপর আমরা তাহলে চলে যাই যে জোয়ালের সুবিধা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা জোয়ালের সুবিধাগুলো লেখা হলো। দেখো বাঁশ বা কাঠ দিয়ে জল তৈরি করা যায়, অথবা আমাদের গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেক জায়গাতে বাঁশ যা থাকে, যেখানে বাঁশ জন্মে থাকে সে বাঁশ, অথবা আমাদের বা গ্রাম অঞ্চলে এটাও দেখা যায় বাড়ি উঠানের এক কোণতে দেখা গেছে যে কাঠ, বিভিন্ন রকমের কাঠ গাছ থাকে, সেই বাঁশ বা কাঠ দিয়ে খুব সহজে এই জোয়াল তৈরি করা যায়। এই জন্য দেখো পরের পয়েন্টটিতে লেখা আছে যে জোয়াল তৈরি করা সহজ এবং ওজনে হালকা। এবং এটিও হচ্ছে যে আমাদের লাঙ্গল যেরকম ওজনে হালকা বহন করা সহজ, ঠিক এটি ওজনে হালকা হওয়ার জন্য এটি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা যায় এবং গরু যেটি আছে গরুর কাঁধে যখন এটি বসানো হয় এই জোয়ালটি, সেটিও খুব সহজে গরু মানিয়ে নিতে পারে। তো এটি হচ্ছে আরেকটি জোয়ালের সুবিধা। তো তোমাদের শিক্ষার্থী বন্ধুর 1 থেকে 2 মিনিট সুবিধা হলো এই সুবিধাগুলো একটু লিখে নাও, তোমরা একটু বই থেকেও লিখে রাখতে পারো এবং তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে যে জোয়ালের সুবিধাগুলো আলোচনা করো বা সুবিধাগুলি লেখো। তো জন্য হচ্ছে তোমাদের এগুলোকে মনে রাখতে হবে যে কোনটি লাঙ্গলের সুবিধা, কোনটি জোয়ালের সুবিধা।
আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখতে সক্ষম হয়েছো। এরপর আমরা চলে যাব আমাদের আরেকটি অতি প্রয়োজনীয় কৃষিকাজে প্রায় ব্যবহার করা হয়, যেটি হচ্ছে মই। দেখো, মই সম্পর্কে বলা হচ্ছে যে মই প্রধানত বাঁশ বা কাঠ দ্বারা তৈরি করা হয়। মোটা একটি বাঁশকে লম্বালম্বি ফালি করে দুই ভাগ করা হয়। অনেক ময়ে তিনটি ফালি ব্যবহার করা হয়। এক জোড়া গরু হলে লম্বা হবে 5 ফুট এবং দুই জোড়া গরু হলে লম্বা হবে 7 ফুট। এবং ময়ের কাজ হলো, দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, যে জাস্ট একটি বাঁশকে মাঝখান দিয়ে ফেড়ে চিড়ে ভাগ করে এরকম দেখা গেছে যে আমাদের একটি মই তৈরি করা হয়। আবার অনেক সময় এরকম বাঁকানো বাঁশ হলে দুই পাশে দুটো বাঁকানো বাঁশের থাকে এবং মাঝখানে একটি আরেকটি বাঁশের অংশ থাকে। দেখো, অর্থাৎ কোনো জায়গায় তিনটি ফালি লেখা ব্যবহার করা হয়, আবার কোনো জায়গায় দুটি ফালও ব্যবহার করা হয়। আর এক জোড়া গরু হলে লম্বা হবে হচ্ছে 5 ফুট এবং দুই জোড়া গরু হলে লম্বা হবে 7 ফুট। তাহলে আমরা ময়ের সুবিধাগুলো লিখে রাখি শিক্ষার্থী বন্ধুরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ময়ের কিন্তু বেশ কয়েকটি সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথম যে সুবিধা রয়েছে মাটির ডেলা ভাঙা, অর্থাৎ মাটির আমরা যেটি বলি যে মাটির যে যখন জমি চাষ করা হয় বা জমি চাষ করার জমি চাষের উপযোগী করার যে প্রস্তুতির যে পর্যায়, সে সময় দেখা যায় যে মাটিতে জমিতে অনেক বড় বড় মাটির ঢেলা থাকে বা মাটির দলা থাকে, যেগুলো ঝুরঝুরে যদি করে না দেওয়া যায় বা মাটিকে যদি উত্তমরূপে ভেঙে না দেওয়া যায় সেই ডেলাগুলো, তাহলে কিন্তু সেটি সেদের উদ্ভিদের বীজ থেকে উদ্ভিদের যে অঙ্কুরোদ্গম সেই প্রক্রিয়াকে কিন্তু ব্যাহত করে। এই জন্য অবশ্যই আমাদের জমি প্রস্তুতির সময় আমাদের মাটির জমির মধ্যে যদি বড় বড় মাটির ঢেলা থাকে, সেগুলোকে অবশ্যই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। তো এই 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 কাজটি করে থাকে সাধারণত আমরা যদি স্থানীয় কৃষি পদ্ধতির মাধ্যমে করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই মই নিতে হবে, যেটির সাহায্যে মাটির ঢেলা ভাঙা হয়ে থাকে। এরপর হচ্ছে মাটি সমতল করা অর্থাৎ মাটিকে লেবেলিং করা, অর্থাৎ উঁচু নিচু থাকলে সেটিকে মই লেবেলিং করে অর্থাৎ একই পর্যায়ে নিয়ে আসে। যেহেতু তোমরা দেখতেছো এটি হচ্ছে লেবেলিং এর মতো একটি যন্ত্র, যখন এটি মুভ করে জমির উপর দিয়ে, তো সেটি জমিকে সমতল একই পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। এরপর যেটি দেওয়া আছে যে আগাছা দমন এবং আলাদা করা, অর্থাৎ এটির সাহায্যে হচ্ছে যে আগাছা যখন এটি জমির ভিতর দিয়ে মুভ করে, অর্থাৎ এটিকে যখন টেনে নেওয়া হয়, তখন হচ্ছে যে বড় বড় গাছগুলি এটি উপরে 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 ফেলা হয় এবং উপরে ফেলার ফলে যেতে হয় যে আগাছা দমন করা যায় এবং আলাদা করা সম্ভব হয়। এবং বীজের অঙ্কুরোদ্গম সহজ করা, যেহেতু আমি আগেই বলেছি যে জমি যদি উঁচু নিচু থাকে বা আমার জমিতে যদি মাটির ঢেলা বড় বড় ঢেলা থাকে অথবা জমিতে সমতল করা না হয়, তাহলে বীজের কিন্তু অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ব্যাহত হয়। যেহেতু আমরা মইয়ের মাধ্যমে এই মাটির বড় বড় ডালাগুলোকে ভেঙে দিচ্ছি বা মাটিকে আমরা সমতল করে দিচ্ছি, এর ফলে যেটি হচ্ছে যে বীজের যে অঙ্কুরোদ্গম, অর্থাৎ একটি বীজ লাগানোর পর সেখান থেকে নতুন চারা গাছ যে গজানো, সেটি কিন্তু অনেক সহজ হয়ে যায়।
এরপর আমাদের রয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কৃষি প্রযুক্তি, সেটা হচ্ছে কোদাল। দেখো, কোদাল কৃষিকাজের একটি অতি পরিচিত যন্ত্র। জমির কণা বা আইল ঘেঁষা ভূমি যেখানে লাঙ্গলের ফলা স্পর্শ করে না তা কোদাল দিয়ে চাষ করা হয়। এছাড়া ছোট ছোট প্লটে কোদাল দিয়ে কুপিয়ে সবজি চাষ করা হয়। কোদাল দ্বারা গর্ত করে ফলের চারা লাগানো হয়। কোদাল লোহার পাত দ্বারা তৈরি। লোহার পাত মুখের দিকে 20 সেন্টিমিটার হয় এবং 28 সেন্টিমিটার লম্বা হয়। প্রায় 3 ফুট লম্বা কাঠের হাতল লাগানো হয়। তো আসলে কোদাল এটি আসলে একটি অতি প্রয়োজনীয় স্থানীয় কৃষি যন্ত্রপাতি। এটি আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকে এই এই কৃষি যন্ত্রটির সাথে পরিচিত। এবং তোমরা জানো যে এটি দিয়ে সাধারণত গর্ত করা হয় এবং যেখানে আমরা যদি কৃষি জমির প্রস্তুতির কথা বলি, যে জায়গাতে লাঙ্গলের ফল আমরা নিয়ে যেতে পারি না, সেই জায়গা দিয়ে কিন্তু এই কোদালের সাহায্যে কিন্তু হচ্ছে এটি মাটি কুপানো হয়ে থাকে। তো দেখো এটি কি কি সুবিধা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এরপর কোদালের সুবিধার দিকে। দেখো, 1 নম্বর যেটি দেওয়া আছে যে স্থানীয়ভাবে কামার সারা তৈরি করা যায়, অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে যেখানে আমাদের লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র বানানো হয়, সে কামার সারা অর্থাৎ দা, কাস্তে, কুড়াল, নিড়ানি এইসব জায়গাতে হচ্ছে আমাদের এই কোদালও বানানো হয়ে থাকে। এবং এই মইয়ের মাধ্যমে আমরা যে কাজগুলো করতাম সে কাজগুলো হচ্ছে আমাদের কোদালে সাহায্য করা যায়। দেখো যে মাটি আলগা করা, অর্থাৎ মাটিকে কুপিয়ে আলগা করা, ঢেলা ভাঙা, বড় বড় যে ঢেলা থাকে সেগুলোকে ভাঙা, এবং আগাছা দমনে অর্থাৎ যে জায়গাগুলোতে আমাদের আগাছা আছে সেটিকে কুপিয়ে অর্থাৎ এটিকে আপলোড করে উপড়ে অর্থাৎ কোনো একটি আগাছা যদি ফসলের জমিতে জন্মে থাকে সেটিকে উপড়ে ফেলতেও এই কোদাল সাহায্য করে থাকে। এরপর আমাদের যে যন্ত্রটি রয়েছে সেটি হচ্ছে আঁচড়া বা বিদা। দেখো, আঁচড়া বা বিদা কাঠ ও বাঁশ দিয়ে লোহার খিল দিয়ে তৈরি করা হয়। আঁচড়া 1.5 মিটার লম্বা একটি দণ্ড থাকে। এই দণ্ডে 10 সেন্টিমিটার পর পর ছিদ্র থাকে এবং হচ্ছে যে ছিদ্রপথের বাঁশের বা কাঠের লোহার খিল লাগানো হয়। এতে হাতল ও ইস লাগানো থাকে। আঁচড়ার প্রধান কাজ হলো ফসল পাতলা করা, আগাছা দমন করা এবং হচ্ছে মাটি আলগা করা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটি যেটি আছে যে এটি আমাদের অনেকটা আমরা যে লাঙ্গল ব্যবহার করেছিলাম দেশি লাঙ্গল সেটির সাথে মিল আছে, অর্থাৎ লাঙ্গলের ন্যায় এখানেও একটি হাতল রয়েছে, একটি মুঠি রয়েছে এবং ইস রয়েছে। এবং যেটি হচ্ছে দেখো 10 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে অর্থাৎ গ্যাপ দিয়ে 10 সেন্টিমিটার দূরত্বে এই আমাদের হচ্ছে যেটি সূচালো লোহার খিল লাগানো থাকে। দেখো এই যে 10 সেন্টিমিটার দূরে দূরে লোহার খিল লাগানো থাকে এবং এটি যখন ইস দড়ির সাহায্যে বেঁধে যখন টানা হয়, এর ফলে যেটি হয় যে জমিতে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো উপড়ে 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 ফেলা যায় এবং মাটিকে আলগা করা সহজ হয় এবং পাশাপাশি ফসলও আমাদের পাতলা করা হয়। অর্থাৎ যদি কোনো জায়গায় বেশি ফসল বা বেশি চারা গাছ গজায় সেখান থেকে কিছু চারা গাছ কমানোর জন্য তখন কিন্তু আমরা এই যন্ত্রটি অর্থাৎ এই আঁচড়া বা বিদা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এর সুবিধাগুলো আবার একটু লিখি। আঁচড়া
তা দেখো ফসল পাতলা করা, অর্থাৎ কোনো জায়গায় যদি চারা গাছ বেশি অধিক সংখ্যক চারা গাছ গজায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক চারা গাছ রেখে বাকি অপ্রয়োজনীয় চারা গাছকে সরিয়ে ফেলার জন্য আমরা এই আছড়া বা বিদা ব্যবহার করতে পারি। তারপর আগাছা দমন করা যায়, অর্থাৎ জমিতে যে আমাদের অপ্রয়োজনীয় যে প্ল্যান্ট থাকে, আমাদের যে উদ্ভিদ থাকবে, সেটিকে উপড়ে ফেলার জন্য আমরা এই আছড়া ব্যবহার করতে পারি। মাটি আলগা করা যায়, যেটি এখানে তোমরা দেখো আমাদের যে লোহার যে খিল আছে, এটি যখন আমরা ইটের সাথে টেনে আমরা এরকম মাটির মধ্যে দিয়ে আমরা যখন টানতে থাকবো, তো তখন আমাদের এই আগাছা দমন করা যাবে এবং মাটিও উপরে যে টপ সয়েলের যে আমাদের মাটিটি রয়েছে উপরের ভাগে, সেটিও কিন্তু আলগা করা সম্ভব হবে। তো এই ছিল আমাদের হচ্ছে আশ্রা বা বিদার সুবিধা শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমাদের যেটি রয়ে গেছে সেটি হচ্ছে যে আমরা লাস্ট আমাদের যে স্থানীয় যন্ত্রপাতি সেটির সাথে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে নিড়ানি। দেখো যে ফসলের জমি হতে আগাছা পরিষ্কার এবং মাটি আলগা করার কাজে নিড়ানি ব্যবহার করা হয় এবং এর সাহায্যে এর আগার দিকে অর্ধ চন্দ্রাকৃতির আকৃতির লোহার পাত দিয়ে তৈরি করা হয় এবং গোড়ার দিকে সরু হয় এবং কাঠের বাট লাগানো হয়। অর্থাৎ হচ্ছে দেখো যে এই আমরা যদি ছবিটি ভালো করে দেখি শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের সামনে দেখো অর্ধচন্দ্রাকৃতির অর্ধচন্দ্রাকৃতির এরকম লোহার অংশ থাকে এবং এর নিচের দিকে গোড়াটা সরু থাকে এবং এর সাহায্যে নিচে যে একদম হাতল হিসাবে যে জায়গাটি, সেই জায়গাটিতে হচ্ছে কাঠের বাট লাগানো হয় এবং এটি কিন্তু অতি প্রয়োজনীয় একটি আমাদের স্থানীয় কৃষি যন্ত্র এবং এর সাহায্যে আমরা আগাছা দমন এবং আগাছা পরিষ্কার করে থাকি এবং মাটি আলগা করার কাজেও কিন্তু ব্যবহার করা হয়। অনেক সময় দেখা গেছে যে মাটির গোড়ার অর্থাৎ চারকোনিকে চারা গাছ গজিয়েছে, তার এই চারা গাছকে এক জায়গা থেকে অর্থাৎ আমাদের বীজতলা থেকে আমাদের যে মূল যে জায়গা জমি, সেখানে স্থানান্তরিত করা দরকার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই নিড়ানি ব্যবহার করে থাকি। এই নিড়ানি দিয়ে আমরা দেখা গেছে খুব আলতোভাবে মাটিকে আমরা মাটি আলগা করে সেখান থেকে চারা গাছ থেকে তুলে আমরা অন্য একটি জায়গায় আমাদের যে মূল যে জমি, সেখানে কিন্তু আমরা স্থানান্তর করে থাকি। এবং তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে যারা বসবাস করো, তারা কিন্তু এই যন্ত্রপাতির সাথে বেশ পরিচিত রয়েছে এবং এই যন্ত্র কিন্তু আমাদের এই দৈনন্দিন কৃষিকাজে এই ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যদি এখানে নিড়ানির সুবিধা লিখি, দেখো অথবা নিড়ানির কাজ যদি আমরা লিখি, তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো যে নিড়ানির যে কাজ, আগাছা পরিষ্কার করা এবং মাটি আলগা করা, এটা হচ্ছে নিড়ানির কাজ। তো এর মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পাঠটিতে যে যে আলোচনার বিষয়গুলো ছিল সেটি আলোচনা করা সম্ভব হলো এবং এটি যেটি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে, আমরা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছি স্থানীয় যে অর্থাৎ আমাদের দেশে যে যে কৃষকরা রয়েছেন, তারা যে যন্ত্রপাতিগুলো তাদের নিজস্ব মেধার শ্রম দিয়ে এবং স্থানীয়ভাবে যে দোকানগুলো রয়েছে, কামারশাল রয়েছে, এখানে যে যন্ত্রপাতিগুলো বানানো যায়, সেটি হচ্ছে আমাদের স্থানীয় কৃষি যন্ত্রপাতি। এর মধ্যে আমরা আলোচনা করেছি লাঙ্গল, যেটি দেশি লাঙ্গল হিসাবে বেশি পরিচিত এবং এটিতে যেটি হচ্ছে একটি কাঠের তৈরি একটি ফলা বা ফালা থাকে, যেটি হচ্ছে মাটি চিরে যেটি ফসলের জমি চাষ করা হয় এবং এর মধ্যে একটি মুঠি থাকে এবং একটি হচ্ছে আমাদের হাতল থাকে এবং হাতল এবং মূল মূল হাতল এবং ফালা ঠিক মাঝখানে ছিদ্র করে আমাদের হচ্ছে ইট তৈরি করা হয় এবং ইটের মধ্যে 4 থেকে 5টি খাঁজ থাকে, খাঁজ কাটা থাকে, সেই খাঁজে রশি বেঁধে এটি জোয়ালের সাথে সংযুক্ত করে হচ্ছে আমরা এটি ব্যবহার করতে পারি। এরপর আমরা আলোচনা করেছি আমাদের জোয়ালের কথা আলোচনা করেছি। জোয়াল ওজনে হালকা, জোয়ালের যে সুবিধা, এটি ওজনে হালকা এবং এর মধ্যে দুটি কাঠি প্রবিষ্ট করা থাকে, ঢুকানো থাকে এবং এটি গরুর কাঁধে বসিয়ে এর রশির সাহায্যে কিন্তু আমরা লাঙ্গল ব্যবহার করে থাকি এবং এটি ওজনে হালকা হয়ে থাকে এবং ওজনে হালকা হওয়ার কারণে এটি বহন করা সহজ হয় এবং এটি তৈরি করাও সহজ এবং এটি বেশ সহজলভ্য। এরপর আমরা জমি সমতল করার কাজে বা জমির মধ্যে যদি ঢেলা থাকে সেটি ভাঙার জন্য বা সেই মাটিকে সমতল করার জন্য আগাছা দমন আলাদা করার জন্য কয়েকটি যন্ত্রের কথা আলোচনা করেছি। এর মধ্যে ছিল মই ছিল,
আমরা আলোচনা করেছি কোদাল, এবং সর্বশেষ শেষের দিকে আমরা আরও দুটি কৃষি যন্ত্রপাতি নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে আসরা এবং আরেকটি হচ্ছে নিড়ানি, যেটির সাথে আমরা খুব সহজে আমাদের যখন এই যন্ত্রপাতিগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের হচ্ছে যখন আমরা জমি চাষ করতে যাব, অর্থাৎ বীজ লাগানোর আগে আমাদের এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়। আবার কিছু কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে যে আমাদের যখন একটি উদ্ভিদের অন্তর্বর্তীকালীন যে পরিচর্যা আছে, যেমন আগাছা দমন করা, সেই সময়ও আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেটি হচ্ছে যে মূল কথা সেটা হচ্ছে এই যন্ত্রপাতিগুলো আমাদের গ্রামে অতি প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি, এবং এর সাথে আমরা আশা করি তোমরা প্রত্যেকেই কম বেশি জানাশোনা আছে, যেটি তোমরা দেখতে বা কাজ করতে প্র্যাকটিক্যালি তোমাদের বাস্তবিক তোমাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা আজকে আমাদের বইয়ের মধ্যে বা আমাদের তত্ত্বীয় যে জ্ঞানটি সেটি আমরা আলোচনা করলাম। আশা করি আলোচনা তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে, এবং তোমরা যখন আমি যেভাবে তোমাদের বোর্ডে লিখে দিয়েছি এবং যেভাবে আলোচনা করেছি, এই জিনিসগুলো যদি তোমরা একটু মনে রেখে নিয়মিত অনুশীলন করো, তো আমি আশা রাখি অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে সক্ষম হবে। তো আমাদের আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় এখানে আজকে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালাম।